ডাকসু নির্বাচনে এবার ৩ স্তরের নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। আর ভোটের দিন ও আগের দিন বন্ধ থাকবে টিএসসির মেট্রো স্টেশন। সকালে প্রার্থীদের আচরণবিধি নিয়ে বৈঠক শেষে এসব কথা জানায় ডাকসুর নির্বাচন। এদিকে ভোটাধিকার নিশ্চিতে ভোট কেন্দ্র বাড়ানোর আহ্বান জানিয়েছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু নির্বাচনের দিন টিএসসি স্টেশন থেকে কেবল ভোটারদের প্রবেশাধিকার চালু রাখারও আহ্বান জানান তিনি। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। ডাকসু নির্বাচনে এবার ৩ স্তরের নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। আর ভোটের দিন ও আগের দিন বন্ধ থাকবে টিএসসির মেট্রো স্টেশন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। ডাকসু নির্বাচনী আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? তনি, আপনি জানাছিলেন কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সাথে যে বৈঠকটি হয়েছে নির্বাচন কমিশনের, সেটি বিষয়ে তবে কয়েকটি তথ্য আসলে সেই বৈঠক সম্পর্কে জানিয়ে রাখতে চাই। প্রথমত 7 দিন ধরে কিন্তু আমরা দেখছি, গত 7 দিন ধরে প্যানেল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আচরণবিধি মেনেই কিন্তু কিছু ক্ষেত্রে তারা চেষ্টা করেছেন ভোট চাইতে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কথাও বলা হয়েছে। তাই আজ কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন না করে আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে, এবং সেই জন্য সকল প্রার্থী কিন্তু সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সময় পাবে। এবং নির্বাচনের আগের দিন থেকে, অর্থাৎ নির্বাচনের 2 দিন আগ থেকে কিন্তু কোনো বহিরাগত শিক্ষার্থী বা বহিরাগত কেউ ক্যাম্পাসের হলগুলোতে বা ক্যাম্পাসের কোনো স্থানে অবস্থান করতে পারবেন না বলেও কিন্তু জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে যারা কার্ডধারী আছেন কিংবা নতুন যারা ভর্তি হয়েছেন, এবছর ফ্রেশার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পে স্লিপটা দেখিয়েও তারা কিন্তু এখানে থাকতে পারছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আজ জানানো হয়েছে যে আগামী কয়েক দিন ধরে চলমান যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে, সেই প্রচার প্রচারণায় তারা যেসব বিধি নিষেধ মেনে চলতে পারবে তার মধ্যে কিন্তু রয়েছে সাদা কালো পোস্টার তারা দিতে পারবে, লিফলেট বিলি করতে পারবে, কিন্তু সেখানে অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো মার্কা কিন্তু তারা ব্যবহার করতে পারবে না। এছাড়াও নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং শুধুমাত্র সেনাবাহিনী নিরাপত্তার জন্য কাজ করবে ব্যাপারটা এমন নয়। সেনাবাহিনী কিন্তু ডাকসু নির্বাচনের জন্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে তারা নির্বাচনের ভোট গ্রহণ পরে কিন্তু সেই ভোটের যে ব্যালট বক্সগুলো রয়েছে, সেই ব্যালট বক্সগুলো তারা সংরক্ষণ করবেন এবং ভোট কেন্দ্র থেকে। দর্শক, আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। তবে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন কমিশনের মিটিংয়ের পর নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে চলছে আপিল গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস। গত 2 দিন তেমন সাড়া না মিললেও শেষ দিনে মনোনয়ন ফর্ম নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। আমি সর্বপ্রথম হয়তোবা ভিপি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুললাম। রাকসুর প্রধান রিটার্নিং অফিসার বলছেন, সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম তুলছেন। কমিশনের বৈঠকের পর নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। বড় বড় ছাত্র সংগঠন তারা এখনো ফর্ম সংগ্রহ করেনি, তবে তাদের সাথে আমাদের অব্যাহত যোগাযোগ আছে। তারা আমাদেরকে ফোন করছেন যে তারা ফর্ম সংগ্রহ করবেন। আশা করছি যে একটি উৎসব মুখর পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলছে। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল আবেদন করছেন। মনোনয়ন জমা দিয়েছিলাম সহ ক্রীড়া সম্পাদক পদে। তো গতকাল আমার ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী তালিকায় নাম আসে।
তো আজকে সেটি সংশোধনের জন্যই মূলত আমি এখানে আপিল করেছি আর কি। আমার প্রস্তাব এবং সমর্থকের কিছু ইনফরমেশন ভুল ছিল, এই কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয় নাই। তো আমি পরবর্তীতে আবেদনে নোটিশে যা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন থেকে, তার প্রেক্ষিতে আজকে আমি আবেদন করেছি। বুধবার আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। তবে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন কমিশনের মিটিংয়ের পর নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে চলছে আপিল গ্রহণ। এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদের। মীর, রাকসু নির্বাচনে এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন? ধন্যবাদ। আমরা যতটুকু রিটার্নিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি, এখনো পর্যন্ত প্রায় 60 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন আজকে আর কি। তো দেখা যাচ্ছে গত 2 দিনের তুলনায় আজকে সংখ্যাটা অনেক বেশি এবং শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে আজকে মনোনয়ন ফর্ম তুলছেন। যদিও এখনো পর্যন্ত বড় কোনো রাজনৈতিক দল অর্থাৎ শিবির কিংবা ছাত্র দলের নেতাকর্মীরা এখনো ফর্ম তুলে নেয়, তবে কিছুক্ষণ আগে বাম গণতান্ত্রিক ছাত্র জোট তারা আসলে মনোনয়ন ফর্ম তুলেছেন। আমরা একটু কথা বলবো এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুলের সাথে। আপনারা একটু বলবেন যে নির্বাচনী এই যে মনোনয়ন ফর্ম কার্যক্রম কেমন দেখছেন এবং আপনাদের নির্বাচন হিসেবে একটু বলবেন। আচ্ছা, নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে, যেটা আমাদের জন্য প্রচন্ড যে হতাশাজনক। আমরা কিন্তু যথাসময়ে যে আমাদের নির্বাচনী যে কার্যক্রম সেটা শুরু করেছি এবং আমরা প্যানেল গুছিয়ে এনেছি এবং আমরা চাই যথাসময়ে যে ভোট অনুষ্ঠিত হোক এবং সেই ভোট নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা বিপুল ভোটের জয়লাভ করবো, এই ব্যাপারে আমরা আশাবাদী আর কি। আপনি কোন পদে মনোনয়ন ফর্ম তুলবেন? এই ব্যাপারটা আমরা এখনো গোপন রাখতে চাচ্ছি, কারণ আমরা মনে করি যে এক ধরনের একটা ঘোলাটে পরিবেশ বিরাজ করছে নির্বাচন নিয়ে। এই ঘোলাটে পরিবেশের মধ্যে আমরা আসলে আমাদের প্যানেলে কে কোন পদে দাঁড়াবে, প্যানেলে কে কে আছেন, এই বিষয়গুলো আমরা প্রকাশ করতে চাচ্ছি না। শুধু আমরা এতটুকু বলবো আমাদের পূর্ণাঙ্গ প্যানেল গোছানো হয়ে গেছে আমরা আজকে সবাই মনোনয়ন তুলছি। তিনি শুনতে পেলেন আসলে যে বামকর্মী ছাত্র জোট তারা মনোনয়ন তুলেছেন। তবে আজ দুপুর 2টায় নির্বাচন কমিশনের একটি মিটিং আছে, সেই মিটিং এর সিদ্ধান্তের পরে মূলত ছাত্র দল এবং শিবির এবং সমন্বয়কদের যে প্যানেলটি তারা মূলত নির্বাচনের মনোনয়ন তুলতে আসবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মীর, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী মীর কাদের যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। নতুন করে সহায়তা না এলে নভেম্বরের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্যসহ অন্যান্য সংকট দেখা দেবে, এই শঙ্কা প্রকাশ করে খোদ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এমন পরিস্থিতি হলে মানবিক বিপর্যয় নেমে আসবে ক্যাম্পগুলোতে। মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপের 3য় দিনে বিদেশি প্রতিনিধিরা বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা। 2017 সালের 25শে আগস্ট থেকে রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। এরপর নানা সময়ে ধাপে ধাপে আরও রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেয় ক্যাম্পগুলোতে। এখন যেখানে বসবাস প্রায় 15 লাখ রোহিঙ্গার। 8 বছর ধরে নিজ দেশ মিয়ানমারে ফিরতে না পারা এই রোহিঙ্গারা আশা করছেন একদিন তারা ফিরে যাবেন জন্মভূমিতে। যেগুলো আমাদের ফার্স্ট দাবি আছে, আমাদের সম্পদ, আমাদের চলাফেরা, আমাদের স্কুল কলেজ, আমাদের মাদ্রাসা সব আমরা অবশ্যই চলে যাবে, হাঁটি যাবে, গায়ে লাগবে আমাদের। প্রথম বছর হতে $12, আবার আছে মাঝখানে দিয়েছে $7, আবার এখন দিলে হচ্ছে $14। 7 বছর 8 বছর বললে 9 বছর। এই অবস্থায় 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার ক্যাম্পগুলো পরিদর্শন করেন বিদেশি প্রতিনিধিরা। সেখানে রোহিঙ্গাদের খাদ্য, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য সহায়তা সহ নানা বিষয়ে খোঁজ নেন। বলেন সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে বাড়বে জটিলতা। এখানে আজকে আমরা তাদের সরজমিনে দেখতে, তারা কি চায়, তারা কেমন আছে, তাদের জন্য আরো কি দরকার, আমরা একটা অভিমত দিতে চাই যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করা।
রোহিঙ্গারা এখানে মানবেতর জীবনযাপন করছে, তারা এখন দেশে ফিরে যেতে চাইছে, কিন্তু আমরা চাইছি ওদের দেশে যাওয়া যখন নিরাপদ ও স্বাভাবিক হবে তখনই যেন তারা দেশে ফিরে যেতে পারে। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, নতুন সহায়তা না আসলে আগামী নভেম্বর থেকে সংকট তৈরি হবে ক্যাম্প ব্যবস্থাপনায়, যা বাংলাদেশের একার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব নয়। এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সরেজমিনে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা ছোট বড় 36টি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে শতাধিক দেশি বিদেশি সংস্থা, এনজিও, আইএনজিও সহ অন্যান্যরা। বাংলাদেশে থাকা প্রায় 15 লাখ রোহিঙ্গার জন্য নতুন আশঙ্কা হিসেবে সামনে আসছে সহায়তা সংকটের বিষয়টি। তবে দাতা সংস্থাগুলোর আন্তরিকতায় হয়তো এই সংকট কেটে যেতে পারে। তবে মূল সংকট প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল যদি শক্ত অবস্থান না নেয়, তাহলে বাংলাদেশে আরও দীর্ঘস্থায়ী হতে পারে রোহিঙ্গা সংকট। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। কক্সবাজারে আজ শেষ হচ্ছে রোহিঙ্গা বিষয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সম্মেলনের আজকে শেষ দিন, কি কি থাকছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে মূলত গত 2 দিন ধরে যে সেমিনারগুলো হয়েছে সেগুলোতে আসলে নানা বিষয় আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবের চিত্র কি সেটি দেখার জন্য মূলত ক্যাম্পগুলো পরিদর্শন করেছে আজকে প্রায় শতাধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা। তো সেই পরিদর্শনে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন, তাদের খাদ্য অবস্থায় কি পরিস্থিতিতে রয়েছে, পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে যারা কম বয়সী অর্থাৎ তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিভাবে কর্মের সাথে যুক্ত করা যায়, সেই প্রশিক্ষণ কিভাবে চলছে, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় সবকিছু নিয়েই কিন্তু আসলে তারা পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছেন। তবে এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত যে বিষয়গুলো রয়েছে, রোহিঙ্গারা যেটি জানিয়েছে যে তারা আসলে তাদের নিজ দেশে ফেরত যেতে চায়, সেটিতে যাতে মিয়ানমারে সেই পরিস্থিতি তৈরি করা হয়, জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য শক্তিধর যে দেশগুলো আছে তারা যাতে এই বিষয়ে আসলে কার্যকর ভূমিকা নেন এবং 8 বছর ধরে নিজ দেশে ফেরত যাওয়ার যে আকুতি সেটি কিন্তু আবারও তারা পুনর্ব্যক্ত করেছেন এবং যে কোনোভাবেই কিন্তু যদি সেই পরিবেশ তৈরি হয় তারা নিজেদের ইচ্ছাই সেখানে চলে যেতে চান, এটিও কিন্তু তারা বারবার জানেন। তবে একটি সমসাময়িক একটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে সহায়তা সংকট যেটি দেখা দিচ্ছে সামনে, সেটি যদি সংকট হয়েই দাঁড়ায় সেক্ষেত্রে এই ব্যাপক ব্যবস্থাপনা পরিচালনা এটি আসলে এক ধরনের নাজুক অবস্থায় পৌঁছে চলে যেতে পারে। সেটি গেলে বাংলাদেশের একার পক্ষে আসলে এটি সামাল দেওয়া খুবই কঠিন, কারণ এই 15 লাখ মানুষের ভরণ পোষণ সহ অন্যান্য ব্যবস্থাপনা যেটি সেটিতে দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থার যারা এসেছেন তারাও, এবং বাংলাদেশও কিন্তু বলছে যে এখানে আসলে সবার সহযোগিতা রাখা উচিত এবং পাশাপাশি দীর্ঘস্থায়ী এবং টেকসই যে প্রত্যাবাসনের বিষয় সেখানেই আসলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তবে এই 3 দিনের সম্মেলন শেষে মূলত এখান থেকে যে বিষয়গুলো আসবে, প্রধান উপদেষ্টার গতকালকে দিয়ে 7 দফা সুপারিশ এবং পাশাপাশি বিভিন্ন আলোচনায় যে 6টি বিষয় উঠে এসেছে সেই সবগুলোই কিন্তু আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে, যে 160টি দেশের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে কি করা যায় সেই বিষয়টি নিয়ে, সেখানে কিন্তু এগুলো উপস্থাপন করা হয়। বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সবাই মনে করছে এরকম ধারাবাহিক যে কার্যক্রম, ধারাবাহিক যে চেষ্টা, এর মাধ্যমে একসময় আসলে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে এবং সেদিকেই আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশে তারা সবাই তাকিয়ে আছে এবং বাংলাদেশ আসলে সেই সময়টির জন্য অপেক্ষা করছে। তো নিয়ে এই ছিল কক্সবাজার থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে। সবাই মিলে ভূমিদস্যুদের প্রতিহতের ডাক দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাল খননে কেউ বাধা দিলে ছাড় দেয়া হবে না। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে তাদের প্রতিরোধ করতে হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেওয়া হবে।
যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে ঝটিকা মিছিল করছে এবং যারা করছে তাদের ক্ষেত্রে 3 জনকে কিন্তু ধরে ফেলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ও 6 ব্যক্তির করা 4টি আলাদা আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি বুধবারও হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে মঙ্গলবার শুনানি হয়। 2011 সালের 10ই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেওয়া হয়। ওই রায়ে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে এ বিষয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। অপর 4 জন হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জুবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান। এছাড়া রিভিউ আবেদন করে জামায়াতও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানি চলছে। মঙ্গলবার সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। আজ ঢাকা অঞ্চলের 28টি আসন থেকে আসা 309টি দাবি আপত্তির শুনানি হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে 4 নির্বাচন কমিশনার উপস্থিত আছেন। 91 থেকে আমি পরপর 4 বার নির্বাচিত হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি। কাজে সোনারগাঁও যাতে কোন রকমের সেটা অখণ্ড থাকে, এটাই আমরা চাচ্ছি। নারায়ণগঞ্জের প্রস্তাবিত 5 আসন, 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বর্তমান যে নির্বাচন কমিশন যে বৈষম্য সৃষ্টি করে, নারায়ণগঞ্জের 3টি আসনকে 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল, আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। অন্যায় কাজের বিপক্ষে এবং সাধারণ মানুষের কল্যাণের পক্ষে সোচ্চার হতে শিল্পী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। বলেন, স্বৈরাচারের পক্ষে কথা বলা শিল্পীদের মানায় না। সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী সহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন কলাকুশলীরা অংশ নেন এই কর্মসূচিতে। তারা বলেন, শিল্পী এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন যারা এখনও পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলেন, তাদের পক্ষে বয়ান তৈরি করেন, তাদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যায়িত করে বয়কটের ডাক দেন শিল্পী ও কলাকুশলীরা। আইনের আওতায় আনারও দাবি জানান তাদের। প্রতিবাদী এই শিল্পী সমাজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে, তাদেরকে বলতে চাই, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সেই সোচ্চার হবে জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। দেশ জুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গোপালগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন থাকবো এই গোপালগঞ্জ জেলায়, সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি সমস্যার সমাধান নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গোপালগঞ্জ জেলাবাসী, তাদের সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, আমরা সকাল থেকে ঘুরেছি এই গোপালগঞ্জ শহরে মূল যে সুপেয় পানি, বিশুদ্ধ পানি যেটা আমরা বলে থাকি, সেটার একটা ব্যাপক হারে সমস্যা রয়েছে। কি ধরনের সমস্যা জর্জরিত আপনারা? গোপালগঞ্জ জেলা পানি নানাবিধ সমস্যায় মানুষ দীর্ঘদিন ভুগতেছে। এইখানে পানি মাঝে মধ্যে পায় না কোনোদিন, আর গোসল করার পরে গা চুলকায় পানিতে। পানি হয়তো রিফাইন করার যে নিয়মটা সেটা হয়তো পালন করে না, ব্লিচিং দেয়া। এই কারণে মানুষ দীর্ঘদিন এই পানির সমস্যায় ভুগতেছে গোপালগঞ্জ জেলার। আগামীতে যাতে পানির সমস্যার সমাধান হয় এই আশা। অসংখ্য ধন্যবাদ। সুপেয় পানি কতটা সংকট রয়েছে আপনার? আমাদের এই গোপালগঞ্জের পৌরসভা সারা বাংলাদেশের তুলনায় একটু ভিন্ন জায়গা হিসাবে আমাদের সারা পৃথিবীর মানুষই জানে যে গোপালগঞ্জটা বিগত 17 বছর সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, যেহেতু আপনারা গোপালগঞ্জ পর্যন্ত আসছেন কষ্ট করে, আপনারা পুঙ্খানুভাবে এইটাকে একটু তল্লাশি করে দেখবেন যে পানির সমস্যাটা কতটা বেশি ভয়ানক। যে পানিতে যোগ পাওয়া যাচ্ছে, পানিতে নিয়মিত শামুক আসতেছে। এই পানিটা যদি সাধারণ মানুষ নিয়মিত খাবার পানি হিসাবে ব্যবহার করে, তাহলে আপনার সদর হাসপাতালে সিটের ব্যবস্থা অনেক বাড়াইতে হবে। কিন্তু এখন আমাদের বাধ্য হয়ে 30-40 টাকা দিয়ে আপনার জারের পানি কিনে খাওয়া লাগতেছে। এবং
উন্নয়নের নামে যে পরিমাণ লুটপাট এই গোপালগঞ্জে হয়েছে, এটা নিঃসন্দেহে লুটপাটের একটা উন্নয়ন গোপালগঞ্জে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এখানে একজন আছেন, এই যে 17 বছর আমরা জানি গোপালগঞ্জবাসী অনেকটাই জান্নাতে বাস করে, বিষয়টা কি এমন ছিল কিনা যদি আপনি একটু বলতেন, যে কি ধরনের সমস্যা, সুপেয় পানি এত সমস্যা হওয়ার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালগঞ্জের বাইরের থেকে যারা আছে তারা মনে করে গোপালগঞ্জে বিগত 17 বছরে শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছে। আসলে বাস্তব প্রেক্ষাপট যখন এখানে আসে তারা দেখে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। যেহেতু এখানে কোনো পরিকল্পনা ছাড়া সম্পূর্ণ অপরিকল্পিত নগরী এবং যত্রতত্র এখানে আওয়ামী লীগ নেতাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান করছে, যেটা আপনার কাজ আপনার 40% কাজ বা 30% কাজও তারা সঠিকভাবে করে নাই, যার কারণে সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আর পানির যে ব্যবস্থা বলেছেন, পানির চাহিদা অনুযায়ী তাদের সার্কুলার সম্পূর্ণ অপুতুল, যে খুবই সামান্য এবং নগণ্য, এবং পানিটা ব্যবহারের অনুপযোগী। আমি একটু জানতে চাই আপনার কাছে, পানি নিয়ে এত অভিযোগ, আপনি কর্মকর্তা হিসেবে আছেন, পানি নিয়ে কাজ করেন, ছোট করে যদি একটু বলতেন 15 সেকেন্ডের মাথায়, কেন করতে পারছেন না সমাধান? আসলে পানি প্ল্যান্টটা এখানে যেটা আছে সেটা নির্মাণ হয়েছে 2001 সালে। 2001 সালে যখন নির্মাণ হয়, এই পানি প্ল্যান্টের সক্ষমতা ছিল 5000 গ্রাহককে পানি দিবে, কিন্তু সময়ের সাথে সাথে গ্রাহক সংখ্যা বেড়ে এখন প্রায় 10,000-এর প্লাস হয়ে গেছে। এই 10,000 গ্রাহককে পানি দিতে যাই এই প্ল্যান্ট থেকে 100% পানি ফিল্টারিং করে দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই পানির প্ল্যান্টটা দ্রুত সংস্কার করা প্রয়োজন, এবং পাশাপাশি যেহেতু পৌরসভার এরিয়া বাড়ছে, প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেছে, এখানে একটা নতুন প্ল্যান্ট প্রয়োজন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই সমস্যাগুলো সমাধানে নিশ্চয়ই যারা পরবর্তীতে আসবেন তারা এই সমস্যা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করবেন। পরবর্তী সময় বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই সমস্যা উত্তরণে বা সমস্যা কি কি রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন CSRM ডিবিসি এক্সপ্রেসের। সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না 14,000-এর বেশি বাংলাদেশি কর্মী। নিয়োগকর্তার চাহিদাপত্র না আসাকেই প্রধান কারণ বলে মনে করছে বুয়েসেল। এই সমস্যা সমাধানে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। জটিলতা কাটিয়ে এই প্রশিক্ষিত কর্মীদের পাঠাতে উদ্যোগ নেয়ার তাগিদ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে দেশটিতে কর্মী পাঠায় বাংলাদেশ, যা শুরু হয় 1994 সাল থেকে। জাহাজ নির্মাণ, মৎস্যশিল্প সহ বিভিন্ন খাতে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সহ 16টি দেশ থেকে শ্রমিক যায় সেখানে। সেখানকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম EPS এর আওতায় যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। নিয়োগকর্তার চাহিদাপত্র না আসায় এর প্রধান কারণ। সব প্রক্রিয়া শেষ করার পরও এখনো যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। যে ছেলেটা 22-এ পরীক্ষা দিয়েছে তাদের ভিসা নিশ্চিত করে দেন 23-এর ব্যাচ ধরুক, ইস্যুর ক্ষেত্রে ধারাবাহিকতা থাকুক। আগে বাংলাদেশে একবার সার্কুলার হতো, কিন্তু 2022-এর পর থেকে এক বছরে 5টা সার্কুলারের কারণে আজকে এই অবস্থা হয়েছে। এই লাইনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ খরচ করেছে, তারপরও তাদের ইস্যু হচ্ছে না। যৌক্তিক দাবি যে আমাদের জন্য বুয়েসেল থেকে অটো রোস্টারের ব্যবস্থা করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশি কর্মীরা যাতে দেশটিতে যেতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। দক্ষিণ কোরিয়া যেহেতু একটা নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছ পদ্ধতিতে চলে আসে, সেক্ষেত্রে সরকারের উচিত যারা ভাষা পরীক্ষা উত্তীর্ণ হলো নতুন করে একটা রোস্টার করার আগে আসলে ইতিমধ্যে যারা রোস্টার আছে তাদের প্রায় প্রত্যেককে যেন আসলে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা উচিত। এখানকার নিয়োগকর্তা কতটা চাহিদা আছে সেই বিষয়গুলো ফলো আপ করা, যতজন উত্তীর্ণ হলো প্রত্যেকে যেন যথাসময় যেতে পারে, আরেকটা ব্যাচ শুরুর আগেই তারা যেন যেতে পারে। জটিলতা কাটিয়ে কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছে বুয়েসেল। আমাদের যে HRD বলে কোরিয়ান, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তারা হচ্ছে এই তালিকাটা করেন। বছর বছর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তালিকা লম্বা হচ্ছে, কিন্তু সেভাবে চাকরির বাজার থেকে চাকরির কোনো খবর আসছে না। বাজারও ধরার জন্যে আমরা হচ্ছে যে চেষ্টা করতেছি, সেখান থেকেও একটা হয়তো সংবাদ আসবে ইনশাল্লাহ, যাতে করে আমাদের ছেলেটা কিছু যেতে পারে সেই দেশে। এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া গেছেন 36,000 বেশি বাংলাদেশি কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নতুন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। 146 জন করে যুদ্ধবন্দী বিনিময় করা হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 146 জন রুশ সেনা ফিরে এসেছেন। বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে 146 বন্দীকে ফেরত দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া এসব রুশরা এখন বেলারুশে আছেন, সেখানে তাদের শারীরিক ও মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মুক্তি পাওয়া ইউক্রেনের বন্দীদের ছবি দিয়ে জানিয়েছেন তাদের অধিকাংশই 2022 থেকে রাশিয়ায় বন্দী ছিলেন।
ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।